ওয়েলকাম। আমাদের আজকের আলোচনা হবে ফান্ডামেন্টালস অফ ফোর্স ইন্টেন্সিটি অ্যান্ড ডিফরমেশন। ফোর্স ইন্টেন্সিটি এটা অ্যাকচুয়ালি স্ট্রেস ইন মোর টেকনিক্যাল টার্ম। নর্মালি আমরা যে বইগুলো পড়ে থাকি স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল কিংবা সলিড মেকানিক্সের, সেই বইগুলো শুরুই হয় হচ্ছে একটা প্রিজমেটিক বার আছে, সেটাকে আমরা টেনশন দিচ্ছি, সেখানে স্ট্রেস জেনারেট হচ্ছে টি বাই এ, সেখানে একটা স্ট্রেন আসছে যেটা হচ্ছে ডিফরমেশন বাই ইনিশিয়াল লেন্থ। তারপর সেখান থেকে আমরা স্ট্রেস ভার্সেস স্ট্রেন কার্ভ এবং সাবসিকুয়েন্ট থিওরিজ। এই জিনিসটার আগেও কিছু বলার আছে, কিছু কনসেপ্ট ক্লিয়ার করার আছে, তো সেটাই আমরা আজকে আলোচনা করব। আমরা যে নিউটনিয়ান মেকানিক্স পড়ে এসেছি ক্লাস 11-12-এ, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে রিজিড বডি মেকানিক্স। সেখানে কি ছিল? আমার একটা বডি আছে যার মাস হচ্ছে m, তার উপর যদি আমরা কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করি F, তাহলে সেটা মুভ করবে, তার কিছু মোশন হবে এবং আমরা ইকুয়েশনস অফ মোশনগুলো বার করি এবং সেখান থেকে আমরা তার ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, এই জিনিসগুলো ক্যালকুলেশন করি। তো সেটা হচ্ছে আমার রিজিড বডি মেকানিক্স। এবার এই রিজিড কথাটা কেন? কারণ সেখানে একটা বেসিক অ্যাজাম্পশন হচ্ছে এই যে সিস্টেমটা আছে, এই যে মাসটা আছে, তার যে স্প্যাশিয়াল ডিস্ট্রিবিউশন, মানে স্পেসের ডিফারেন্ট কোঅর্ডিনেটসে সেই মাসটা যেভাবে ডিস্ট্রিবিউটেড আছে, তার এফেক্টটা কিন্তু আমার মোশনের মধ্যে কোনোভাবেই আসছে না। মানে এই ফোর্সটা পড়ার ফলে কিংবা এর যে মোশন হচ্ছে তার ফলে এই সিস্টেমের মধ্যে যে কোনো দুটো পয়েন্ট যদি আমি ধরে নিই, সেই দুটো পয়েন্টের মধ্যে যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা কিন্তু কোনোভাবেই চেঞ্জ হচ্ছে না, দ্যাটস আ কনস্ট্যান্ট। সেই জন্য আমরা এটাকে বলছি রিজিড এবং সাবসিকুয়েন্টলি সেটাকে আমরা, সেই মেকানিক্সটাকে আমরা বলছি রিজিড বডি মেকানিক্স। এবার ধরা যাক এই যে বডিটা মুভ করছিল, তার সামনে একটা কনস্ট্রেন্ট চলে আসলো, মানে ধরো একটা কোনো ওয়াল চলে আসলো, তাহলে কি সেটা মুভ করবে? সেটা মুভ করবে না, সেটা আটকে গেল। তার মানে এখানে আমার একটা রিঅ্যাকশন ফোর্স জেনারেট হলো, সেই রিঅ্যাকশন ফোর্সটা আমার এফ এর সাথে সেম হবে, নিউটনস থার্ড ল। তখন এই বডিটার কি হবে? প্র্যাকটিক্যালি কোনো সলিড বডি পারফেক্টলি রিজিড হয় না। অল সলিড বডিজ আর ডিফর্মেবল। তাহলে এই বডিটার একটা ডিফরমেশন হবে। যেহেতু এটা ডিফরমেশন হবে এবং ডিফরমেশন হওয়ার ফলে এই বডিটার মধ্যে কি ঘটছে সেটাকে নিয়েই আমাদের পুরো অ্যানালিসিসটা হবে, সেটা নিয়েই আমাদের যে আমরা যে ফিল্ডটা নিয়ে পড়বো সেটা তৈরি হবে। সেই জন্য এটাকে বলা হয় মেকানিক্স অফ ডিফর্ম বডিজ। আমরা রিজিড বডি মেকানিক্স পড়ে এসেছি, এখন আমরা পড়বো হচ্ছে মেকানিক্স অফ ডিফর্ম বডিজ। ধরে নাও এই পার্টিকুলার যে বডিটা আছে তার মধ্যে যে কোনো দুটো পয়েন্ট হচ্ছে একটা এ আর একটা বি, তাদের মধ্যে যে ডিসটেন্স সেটা হচ্ছে আমার আর। এবার যেহেতু এটা ডিফর্ম বডি, তার মানে আরটা কিন্তু চেঞ্জ করবে। এই আরটা কেন চেঞ্জ করবে এবং কিভাবে চেঞ্জ করবে সেটা একটু বোঝার ব্যাপার আছে।
আমরা একটা কার্ভের সাথে সবাই খুব পরিচিত, ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা যেটা প্লট করছি সেটা হচ্ছে মলিকুলার পোটেনশিয়াল এনার্জি, আর এক্স অ্যাক্সিস বরাবর আমরা যেটা প্লট করছি সেটা হচ্ছে ইন্টারমলিকুলার ডিসটেন্স, মানে এই আরটা ইন্টারমলিকুলার ডিসটেন্স। এই কার্ভটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে একটা পার্টিকুলার পয়েন্ট, এই পয়েন্টটা, সেখানে কিন্তু আমার পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে মিনিমাম, তার করেসপন্ডিং যে ডিসটেন্সটা সেটা হচ্ছে আমার r0। তার মানে আমি যদি এই সিস্টেমটা ধরি, দুটো মলিকুল A এবং B এই বডির মধ্যে, তারা যখন r0 ডিসটেন্সে থাকবে, তার মানে দে আর এট মিনিমাম পোটেনশিয়াল এনার্জি লেভেল। এই পার্টিকুলার পয়েন্টটার কি ক্যারেক্টারিস্টিক? এটা হচ্ছে পয়েন্ট অফ স্টেবল ইকুইলিব্রিয়াম। কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি double differentiation of u with respect to r is greater than 0, মানে যদি আমার r ভ্যালুটা r0 থেকে বাড়তে চায় তাহলে এই কার্ভটা উপর দিকে যেতে চাইছে, কিন্তু এটা একটা স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, মানে সোজা বাটির নিচটা হচ্ছে স্টেবল ইকুইলিব্রিয়াম পয়েন্ট, নেচারস ল। আমি যদি কোনো জিনিসকে তার উপরের দিকে নিয়ে অটোমেটিক্যালি সিস্টেম চাইবে ওটাকে নিচের দিকে নিয়ে যেতে। তার মানে আমি যদি আরটাকে বাড়াই তাহলেও আমার সিস্টেম অটোমেটিক্যালি ট্রাই করবে ওটাকে মিনিমাম পোটেনশিয়াল এনার্জিতে নিয়ে আসতে। যদি আরটাকে আমি কমাতে চাই তাহলে যেহেতু ইউ ভ্যালুটা এইদিকে বাড়তে চাইছে, উপরের দিকে যেতে চাইছে, সিস্টেম কিন্তু ট্রাই করবে এটাকে এই পার্টিকুলার মিনিমাম পয়েন্টের দিকে নিয়ে আসতে। তার মানে এই দুটো মলিকুলকে আমি যদি দুটো কম্প্রেসিভ ফোর্স দিই, তাদের ডিসটেন্সটাকে কমাতে চেষ্টা করি, মানে এই দিকে আসতে চেষ্টা করছি আমি কার্ভে, তখন এই নিজেদের মধ্যে একটা রিপালসিভ ফোর্স দেবে যাতে তুমি তাকে কমাতে না পারো। এরকম একটা ফোর্স জেনারেট হবে যেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। আর যদি এই দুটো মলিকুলের মধ্যে তুমি টেনশন নাও, যদি তাকে স্ট্রেচ করার চেষ্টা করো, তাহলে কি হবে? তুমি আরটাকে এদিকে নিয়ে যেতে চাইছো, সেক্ষেত্রেও সেম জিনিস, ও উল্টো দিকে নিয়ে আসতে চেষ্টা করবে। তার মানে তোমাকে বাধা দেবে। তুমি টানতে চাইছো, তোমাকে বাধা দিচ্ছে, তুমি কম্প্রেস করতে চাইছো, তোমাকে বাধা দিচ্ছে। দ্যাট মিন্স এখানে হচ্ছে রিপালশন আর এখানে হচ্ছে অ্যাট্রাকশন। তার মানে এই পার্টিকুলার বডিটাতে আমি যে ফোর্সটা দিচ্ছি, আমার যে রিঅ্যাকশনটা আসছে, আমি যদি ফোর্সটাকে আরো বাড়াই তখন কি হবে? আমার এই বডির মধ্যে যে মলিকুলার স্ট্রাকচারগুলো আছে সেগুলো নিজেরা নিজেদের প্রতি রিপালসিভ ফোর্স দেবে, তোমাকে রেজিস্ট করবে। আর যদি আমি এটাকে স্ট্রেচ করতে চাই সেটাতেও আমাকে রেজিস্ট করবে, ওরা নিজেদেরকে অ্যাট্রাক্ট করবে। তো এটা হচ্ছে মলিকুলার লেভেলে টেনশন অ্যান্ড কম্প্রেশন যদি কোনো বডির মধ্যে আসে, সিস্টেমের মধ্যে আসে, সেটা কিভাবে রেসপন্ড করে মলিকুলার স্ট্রাকচারস গুলো, সেটা আমরা গ্রস লেভেলে বুঝতে পারলাম। এবার আমরা সোজা চলে যাব হচ্ছে এই ডিফর্ম বডিটার ভেতরে কি হচ্ছে সেটা বোঝার জন্য। আমি যে কোনো একটা প্লেন নিচ্ছি বডির মধ্যে, সেটা ভার্টিক্যালি না হরিজন্টালি না ইনক্লাইন্ড, ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা প্লেন। যখন এই প্লেনটাকে আমি নিলাম,
যখন ধরো এটাকে টানতে চেষ্টা করছি, তখন এর পেছনের যে প্লেনটা আছে, যে মলিকুলস গুলো আছে, সেটাকে টেনে ধরতে চাই। কিন্তু আন্ডার দ্য ইফেক্ট অফ দিস ফোর্স এই সারফেসটা একটা নতুন পজিশনে পৌঁছাবে। সেই ফাইনাল পজিশন এবং ইনিশিয়াল পজিশন, তার মধ্যে যে গ্যাপটা, সেটাই হচ্ছে আমার ডিফর্মেশন। তার মানে এটা হচ্ছে আমার ফাইনাল পজিশন, এটা হচ্ছে আমার ইনিশিয়াল পজিশন। এবার এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বোঝার আছে, সেটা কি? আমি যদি একটা কার্ভ আঁকি, যে কার্ভের ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে আমার ইন্টারনাল ফোর্স, মানে এই পার্টিকুলার প্লেনটার উপরে পেছন দিক দিয়ে যে মলিকুলস গুলো টানছে সেই ফোর্সটা, আর এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইমকে প্লট করছি। টাইম, আমার যে এক্সটার্নাল ফোর্সটা আছে সেটা হচ্ছে এফ, মানে টি ইকুয়াল টু 0 তে আমার এফ ভ্যালুটাকে সিস্টেমের উপর আসছে, কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্টলি কিন্তু আমার ইন্টারনাল যে জেনারেটেড ফোর্স সেটা কিন্তু আমার এফ হবে না, সেটা 0 থাকবে। আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম সেটা রিচ করবে হচ্ছে এফ ভ্যালুতে, এবং এটা লিনিয়ার। এটা হচ্ছে ডেল্টা টি টাইম গ্যাপ। মানে এই প্লেনটা ফোর্স দেওয়ার পরে মুভ করছে 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 করতে 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 একটা ফাইনাল জায়গাতে এসে পৌঁছালো, যখন তার যে ইন্টারনাল মলিকুলার ফোর্স যেটা জেনারেট হয়েছে সেটা এক্সটার্নাল ফোর্সের সাথে ইকুয়াল হয়ে গেল। মানে এই পার্টিকুলার প্লেনটাতে ফোর্স ইকুইলিব্রিয়াম রিচ হলো। ডেল্টা টি টাইমের পরে তখন যে ডিফরমেশনটা পেলাম, দ্যাট ইজ মাই ফাইনাল ডিফরমেশন, স্টেবল পয়েন্ট ডিফরমেশন। এই ডেল্টাটাই কিন্তু আমাদের থিওরি অফ ইলাস্টিসিটিতে সব জায়গায় কাজে লাগবে। তার মানে আমার যে ফোর্সটা, ইন্টারনাল ফোর্স সেটা টাইমের রেসপেক্টে লিনিয়ারলি ভ্যারি করছে, এবং আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম সেটা এফ এক্সটার্নাল ফোর্সে পৌঁছাচ্ছে। এবার আমি যদি এটাকে 3 ডাইমেনশনালি ভাবতে চাই, এক্স অ্যাক্সিস বরাবর আমি টাইমকে প্লট করছি, ওয়াই অ্যাক্সিস বরাবর আমি প্লট করছি ইন্টারনাল ফোর্স, আর জেড অ্যাক্সিস বরাবর আমি প্লট করছি ডিফরমেশন। আমি এখান থেকে অলরেডি দেখেছি যে আমার যেটা আমার ইন্টারনাল ফোর্স এবং টাইমের মধ্যে ভ্যারিয়েশন, সেটা এমন। আমি যদি ডিফরমেশন এবং ইন্টারনাল ফোর্স এই দুটোর মধ্যে ভ্যারিয়েশন নিতে চাই, সেটাও লিনিয়ার, সেটাও at time of t0 ডিফরমেশন ইজ 0, ফোর্সও 0। একটা সার্টেন টাইমের পরে ইন্টারনাল ফোর্স এবং ডিফরমেশন সেটা কিন্তু লিনিয়ারলি ভ্যারি করে এই পয়েন্টে পৌঁছাচ্ছে ডেল্টা টি টাইপের পরে। আমরা যদি ডিফরমেশন এবং টাইমকে প্লট করতে চাই, সেটাও কিন্তু লিনিয়ার। at time of t0 it's 0, after certain time delta t এটা আমার ফাইনাল ডিফরমেশনে পৌঁছলো। দিস ইজ মাই ডেল্টা ভ্যালু।
this is my F value, this is my, suppose this is my T0, this is my T0. So what will happen after T0? After T0, the internal force will be same with respect to time. After T0, the deformation will be same, and also with deformation এবং টাইম সেই কার্ভটা সেটাও কিন্তু আমার প্যারালাল হবে। আমি যে তিনটে কার্ভ পেলাম, এই তিনটে কার্ভ থেকে আমি পরিষ্কার বুঝতে পারছি টাইমের রেসপেক্টে কিভাবে মলিকুলার ফোর্স বা ইন্টারনাল ফোর্সটা ডিপেন্ড করে, ডিফরমেশন কিভাবে ডিপেন্ড করে। এই তিনটে কার্ভের মধ্যে আমাদের আলোচনার বা আমাদের মেইন বিষয়বস্তু হবে এই কার্ভটা। এফ ইন্টারনাল ফোর্স এবং ডিফরমেশন, তার যে ভ্যারিয়েশন, সেটাই হবে হচ্ছে আমার মেইন পয়েন্ট অফ ডিসকাশন। এই দুটো কার্ভ আমাদের অতটা জরুরি নয় টাইমের রেসপেক্ট কিভাবে ভ্যারি করে, কারণ এই টাইমটা খুব ছোট এবং আমাদের ডিফরমেশনটাও খুব স্মল ডিফরমেশন, সেই জন্য আমাদের এই দুটো কার্ভের অত দরকার নেই। তাহলে বোঝা গেল কিভাবে টাইমের রেসপেক্ট ইন্টারনাল ফোর্স ভ্যারি করে, ডিফরমেশন ভ্যারি করে এবং ফোর্স এবং ডিফরমেশন কিভাবে ভ্যারি করে। এবার আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটা হচ্ছে আমার যে ডিফরমেশনটা হলো, আমি দেখতে পাচ্ছি যে ডিফরমেশনটা হওয়ার পরেই কিন্তু আমার ফুল যে ফোর্স, ইন্টারনাল মলিকুলার ফোর্স, সেটা জেনারেট হলো, সেটা এক্সটার্নাল ফোর্সের সাথে ইকুয়াল হলো। তার মানে এখান থেকে আমি যদি প্রশ্ন করি যে হুইচ ওয়ান ইজ মোর ফান্ডামেন্টাল, ডিফরমেশন ইজ মোর ফান্ডামেন্টাল নাকি স্ট্রেস বা ফোর্স ইন্টেন্সিটি বা ফোর্স ইজ মোর, ইন্টারনাল ফোর্স ইজ মোর ফান্ডামেন্টাল, ডেল্টা হওয়ার পরেই কিন্তু আমার পুরো ফোর্সটা জেনারেট হলো। তার মানে ডিফরমেশন ইজ মোর ফান্ডামেন্টাল। তার কনসেপ্টটা অলরেডি আমরা বুঝে গেছি। এবার আমরা আসি এই ফাইনাল পয়েন্টে, আমার যে মলিকুলার ফোর্স গুলো আসছে, আমার একটা এক্সটার্নাল ফোর্স আছে, আমার যে মলিকুলার ফোর্স গুলো আসছে হতে পারে সেটা ডিফারেন্ট পয়েন্টে ডিফারেন্ট ডাইরেকশনে কাজ করছে, আই ডোন্ট নো at what point which direction it's actually working। আমি এই সমস্ত যে ফোর্স গুলো আছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ফোর্স ইন্টেন্সিটি, ফোর্স ইন্টেন্সিটি, মানে আমার বাইরের ফোর্সটা তো এফ, তার মানে ভেতরের ফোর্সটা টোটাল তো এফ, তাহলে এফ বাই এ আমার যে পার ইউনিট এরিয়ায় যে ফোর্সটা, সেটাকে আমি বলছি ফোর্স ইন্টেন্সিটি, এটাই অ্যাকচুয়ালি স্ট্রেস। এই ফোর্সগুলোর যেটা হরাইজন্টাল কম্পোনেন্ট, সেগুলোকে যদি পুরো যোগ করি আর ভার্টিক্যাল কম্পোনেন্ট সেগুলোকে যদি পুরো সাম করা হয়, তাহলে এটা আমি পাবো হচ্ছে এফ আর এটা আমি পাবো হচ্ছে জিরো। কারণ কি? কারণ আমার এক্সটার্নাল ফোর্সটা হচ্ছে নর্মাল টু দ্য সারফেস, তার কোনো রকম হরাইজন্টাল কম্পোনেন্ট নেই বা এই সারফেসের সাথে প্যারালাল কোনো কম্পোনেন্ট নেই, তার মানে এটা জিরো হবে আর এটা হবে হচ্ছে আমার এফ। এই যে সামেশন এফেক্ট, এটার মানে কি অ্যাকচুয়ালি আমি রেজাল্ট্যান্টটা বার করছি, সেই জন্য এই দুটো ফোর্সকে বলা হয় স্ট্রেস রেজাল্ট্যান্ট।
তাহলে আমরা এখনো পর্যন্ত কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে যে ডিফর্মেশন তার মলিকুলার লেভেলে কি কনসেপ্টটা, এবং সেটা যে স্ট্রেসের থেকে মোর ফান্ডামেন্টাল সেটা শিখলাম। আমরা দেখলাম যে স্ট্রেস রেজাল্ট্যান্ট শিয়ার এবং নর্মাল ফোর্স যেটা সেটা। আর আমরা দেখলাম যে একটা পার্টিকুলার প্লেনের উপরে দু ধরনেরই ফোর্স আসতে পারে, একটা হচ্ছে শিয়ার ফোর্স আর একটা হচ্ছে নর্মাল ফোর্স। এখানে আরেকটা ছোট্ট ইম্পর্টেন্ট জিনিস সেটা বলে আজকের লেকচারটা শেষ করব। আমরা যে দেখলাম একটা সার্টেন ডিফর্মেশন দেওয়ার জন্য একটা যে ফোর্স আসছে, এই ফোর্সটা সেম ফোর্স যদি সমস্ত ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আসে তাহলে কি ডিফর্মেশন সেম হবে? মানে আমি যে ফোর্স ভার্সেস ডিফর্মেশন কার্ভটা পেয়েছি, সেই কার্ভটা কি সমস্ত ম্যাটেরিয়ালের জন্য সেম? না, তা নয়। কারণ খুব সিম্পল প্র্যাকটিক্যাল এক্সাম্পল, একটা লোহার বলকে যদি টানা হয় আর একটা রাবারের বলকে যদি টানা হয়, অবভিয়াসলি রাবারের বলের ডিফর্মেশনটা বেশি হবে। তার মানে ফর আ সার্টেন ভ্যালু অফ এফ আমি রাবারের বলের জন্য ডিফর্মেশন বেশি পাবো, লোহার বলের জন্য ডিফর্মেশন কম পাবো। তার মানে ওই যে কার্ভটা আছে তার যে স্লোপ, সেই স্লোপটা কিন্তু একটা প্রপার্টিকে ইন্ডিকেট করছে, যেটা হচ্ছে আমার পিওরলি ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, যেটাই হচ্ছে আমার ইয়াং মডুলাস। অ্যাকচুয়ালি এটা প্রপোর্শনাল টু ইয়াং মডুলাস। ইয়াং মডুলাসের ফর্মুলাটা অন্য, কিন্তু কনসেপ্ট ইজ সেম, ফিজিক্যাল কনসেপ্ট ইজ সেম। এটা হচ্ছে আমার ইয়াং মডুলাস। তাহলে আমরা এই তিনটে পয়েন্টের সাথে ফোর্থ পয়েন্ট যেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম, যে একটা ম্যাটেরিয়ালিস্টিক প্রপার্টি, ম্যাটেরিয়াল প্রপার্টি আর একটা কাজ করে এই ডিফর্মেশন এবং ফোর্স এই সিস্টেমটার ভেতরে, মেকানিক্স অফ ডিফর্ম বডির মধ্যে, যেটাকে বলা হয় ইয়াং মডুলাস। আজকে এই পর্যন্তই। এগুলো নিয়েই আমাদের পরবর্তী লেকচারগুলো তৈরি হবে। থ্যাংক ইউ।